আজ 2 মে শনিবার দেখে নিন আজকের বাছাই করা 18টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। মাতচর গানে তোলপাড় ভাঙর, নওশাদকে কড়া ভাষায় নজিরবিহীন আক্রমণ শওকত মোল্লা। লুঙ্গি পরে ভোট দিতে বাধা দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী, সেই ব্যক্তির বাড়িতে লুঙ্গি ও মিষ্টি পৌঁছে দিল তৃণমূল। রাজ্যে জিতবে তৃণমূলে, স্বীকারোক্তি কংগ্রেসের পর্যবেক্ষক মীরের। প্রয়োজনে শাসক দলকে সমর্থনের ইঙ্গিত। কাউন্টিং এর আগে মমতা অভিষেক বৈঠক, কালীঘাটে হাই ভোল্টেজ মিটিং এ কি নিয়ে কথা হলো? মমতা স্ট্রং রুমে যেতে সতর্ক শুভেন্দু, গণনা কেন্দ্রে খোদ বিজেপি প্রার্থী, বৈঠকও করবেন কর্মীদের নিয়ে। দক্ষিণ 24 পরগনা জেলার 2 বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচন আজ, তবে ফলতা নিয়ে এখনো ঘোষণা হয়নি। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। ভোটের মরশুমে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে এক অভিনব গান যুদ্ধ শুরু হয়েছে, যেখানে বাঙালির মাছে ভাতে আবেগকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করা হয়েছে। মাছ চোর শওকত মোল্লা তো মাছ চোর, এই গানটি সোশ্যাল মিডিয়া থেকে ঘরের ভেতর পর্যন্ত ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আইএসএফ এর সমর্থকদের তৈরি এই গানকে ঘিরে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। প্রচারের শেষ পর্বে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর সমর্থকদের উদ্যোগে গানটি ছড়িয়ে পড়ে এবং তাতে শওকত মোল্লাকে সরাসরি মাছ চোর বলা হয়। যদিও নওশাদ সিদ্দিকীকে জনসভা থেকে এই গান না বাজানোর অনুরোধ করতে দেখা গিয়েছে, তবুও বাস্তবে তার কোনো প্রভাব পড়েনি, বরং গানটির জনপ্রিয়তা শওকতের অস্বস্তি আরো বাড়িয়েছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শওকত মোল্লা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরনের কাজ নিচু মানসিকতার পরিচয় এবং এর একটি সীমা থাকা উচিত। নাম না করে এই নওশাদ সিদ্দিকীকে ধর্ষণকারী, খুনি, সমাজ বিরোধী ও জঙ্গি বলে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অন্যদিকে শওকত মোল্লার মতে হতাশা থেকে আইএসএফ এই ধরনের গান তৈরি করেছে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি তিনি জানান, আগামী 4 মে ভোটের পর এই গানের উপযুক্ত জবাব দেওয়া হবে। একজন প্রার্থীকে চোর আখ্যা দিয়ে এভাবে গান তৈরি করা কতটা গ্রহণযোগ্য তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের নীরবতাও অনেকের বিস্ময়ের কারণ হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রচারের শেষ লগ্নে এই মাছ চোর গানটি এবারের নির্বাচনে আলাদা মাত্রা যোগ করেছে। শওকত মোল্লাকে মাছ চোর বলা কি উচিত? আপনার কি মতামত কমেন্টে জানান। দ্বিতীয় দফার ভোটের দিন গাইঘাটা বিধানসভার বেরগুম 1 পঞ্চায়েতের কুচরিয়া এলাকার 189 নম্বর বুথের বাসিন্দা বৃদ্ধ গণেশ মজুমদার লুঙ্গি পরে ভোট দিতে গেলে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। গণেশ বাবুর দাবি, কেন্দ্রীয় বাহিনী তাকে জানায় লুঙ্গি নেহি চলেগা, ফলে বাধ্য হয়ে বাড়ি ফিরে পাজামা পরে আবার ভোট দিতে আসেন তিনি। ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে গণেশ বাবু জানান, তিনি সব আমলেই লুঙ্গি পরে ভোট দিয়েছেন, এমন ঘটনা আগে কখনো হয়নি। পরিবারের সদস্যরাও এই নিয়ম নিয়ে বিস্ময় প্রকাশ করেন। ঘটনার পর রাজনৈতিক তরজা শুরু হয় এবং তৃণমূলের তরফে অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। ভোট মিটতেই গণেশ বাবুর বাড়িতে পৌঁছে যায় তৃণমূল কর্মীরা। ঘটনার প্রতিবাদ জানিয়ে তাকে নতুন লুঙ্গি ও উপহার হিসেবে মিষ্টি দেওয়া হয়। স্থানীয় তৃণমূল কর্মী প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন এই উপহার পৌঁছে দেন। রাজ্যে জিতবে তৃণমূলে, স্বীকারোক্তি কংগ্রেসের পর্যবেক্ষক মীরের। প্রয়োজনে শাসক দলকে সমর্থনের ইঙ্গিত। সংগঠন দুর্বল থাকা সত্ত্বেও 294টি আসনে একা প্রার্থী দিয়ে নির্বাচনে নেমেছে কংগ্রেস এবং সব কেন্দ্রে পতাকা দৃশ্যমান হলেও বহু বিধানসভায় বুথ এজেন্টের ঘাটতি ছিল। তবু এই দলের ভোটের শতাংশ বাড়বে বলে আত্মবিশ্বাসী প্রদেশ কংগ্রেস। প্রথম দফা নির্বাচনকে তারা বিশেষ গুরুত্ব দিয়েছে এবং দ্বিতীয় দফার শ্রীরামপুর আসন নিয়েও আশাবাদী। প্রাথমিকভাবে দাবি করা হয়েছে অন্তত 200 আসনে ভোটের শতাংশ বাড়বে এবং 8টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম মীর জানিয়েছেন, তৃণমূল একা সরকার গঠন করতে না পারলে কংগ্রেস নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আরও দাবি করেন, এক্সিট পোলের ফল উল্টো হবে এবং বাংলায় সাইলেন্ট ভোট হয়েছে। তার মতে মহিলাদের বড় অংশ তৃণমূলকে সমর্থন করেছেন, এমনকি বিজেপির ঘরের মহিলারাও। পাশাপাশি তিনি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে থ্রেটের অভিযোগ তুলে কংগ্রেসকে তৃতীয় শক্তি হিসেবে তুলে ধরেন। এদিকে গণনাকে সামনে রেখে কংগ্রেস কর্মী ও এজেন্টদের প্রস্তুতি নিচ্ছে। দলীয় সূত্রের দাবি, মালদা, 2 দিনাজপুর, মুর্শিদাবাদ এবং শ্রীরামপুরে ভালো ফলের আশা রয়েছে এবং অন্যান্য আসনেও ভোটের শতাংশ বাড়বে। কাউন্টিং এর আগে মমতা অভিষেক বৈঠক, কালীঘাটে হাই ভোল্টেজ মিটিং এ কি নিয়ে কথা? কাউন্টিং এর আগে কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, স্ট্রং রুমের নজরদারি থেকে শুরু করে কাউন্টিং এজেন্টদের ভূমিকা সবকিছু নিয়ে এই বৈঠকে রণকৌশল ঠিক করা হয়। স্ট্রং রুম ঘিরে বিতর্কের মধ্যে শনিবার অর্থাৎ আজ বিকেল 4টে নাগাদ ভার্চুয়াল বৈঠক ডাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রার্থী, কাউন্টিং এজেন্ট এবং জেলা নেতৃত্বের অনেকেই উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। গণনার দিন এজেন্টদের সতর্ক থাকা এবং শেষ পর্যন্ত দায়িত্ব পালন করার বিষয়ে বিশেষ
জোর দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। তৃণমূলের অন্দরে এই বৈঠককে লাস্ট মিনিট প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। এই দিন দুপুরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছন অভিষেক। রাজ্য জুড়ে স্ট্রং রুমের পরিস্থিতি, নিরাপত্তা এবং কাউন্টিং ডে সামগ্রী প্রস্তুতি নিয়েই তাদের আলোচনা হয়েছে বলে সূত্রের অনুমান। দলের কর্মীরাও এখন নজর রাখছেন বৈঠক থেকে কোনো নির্দিষ্ট নির্দেশ বা বার্তা আসে কিনা। এই মহিলা বাংলায় ভোট লুটের সবথেকে বড় নেত্রী। মমতাকে তীব্র আক্রমণ অধীর চৌধুরীর। স্ট্রং রুমকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের গিয়ে ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে পাল্টা আক্রমণ শানান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি অভিযোগ করেন, অতীতে মুর্শিদাবাদে ব্যালট বক্সে কারচুপি করে তৃণমূল ভোট লুট করেছে এবং মমতাকে ভোট লুটের সবথেকে বড় নেত্রী বলে কটাক্ষ করেন। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে প্রায় 4 ঘন্টা ভবানীপুর কেন্দ্রে স্ট্রং রুমের বাইরে অবস্থান করেন মমতা। তিনি অভিযোগ করেন, নেতাজি ইন্ডোর সহ বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজে কারচুপির প্রমাণ মিলেছে। বাইরের লোক ঢুকে ইভিএম ও পোস্টাল ব্যালট নিয়ে গরমিল করছে। ভোট রক্ষায় তিনি লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দেন। পুলিশ ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মমতা। তার দাবি, একাধিক অভিযোগ পাওয়ার পরেই তিনি সেখানে পৌঁছেছেন। ঘটনাস্থলে পরে ফিরহাদ হাকিম ও শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্টও পৌঁছন। তার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের স্টিকার লাগানো একটি গাড়িকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বিক্ষোভে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। মমতা স্ট্রং রুমে যেতেই সতর্ক শুভেন্দু। গণনা কেন্দ্রে খোদ বিজেপি প্রার্থী বৈঠকও করবেন কর্মীদের নিয়ে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ঘিরে সংঘাত চরমে উঠেছে। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে স্ট্রং রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের পর পাল্টা তৎপরতা শুরু করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গণনা কেন্দ্রের নিরাপত্তা জোরদার এবং কর্মীদের মনোবল বাড়াতে তিনি শুক্রবার একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন। শুভেন্দু অধিকারীর দাবি, স্ট্রং রুমে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কড়া নজর রাখা হয়েছিল এবং তিনি কোনো নিয়ম বহির্ভূত কাজ করতে পারেননি। বিজেপি নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস তার গতিবিধির ওপর নজরদারি করেন বলে জানা গেছে। শুভেন্দুর মতে, তৃণমূল নেত্রীকে বাড়তি সুবিধা দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। এদিন বিকেলে তিনি শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, গড়িয়ায় হামলার দাবি। থানায় গেলেন লাভলি মৈত্র। নির্বিঘ্নে ভোট পর্ব মিটলেও তৃণমূল ও বিজেপি প্রার্থীদের সংঘাত অব্যাহত। সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র অভিযোগ করেছেন, 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট শেষে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় কালিকাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহেবপুর প্রাথমিক বিদ্যালয়ের 267 নম্বর বুথে ঢুকে ভোট পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন। তৃণমূলের দাবি, বাধা দিতে গেলে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে এবং কয়েকজন আহত হন। যদিও এই বিষয়ে রূপা গঙ্গোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া দেননি। ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর শুরু হয় এবং তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে গড়িয়ার পঞ্চসায়রের বিজেপির পোলিং এজেন্ট শান্তনু সরকারের অফিস ও গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। হামলায় গাড়ির কাঁচ ভাঙা হয় এবং সিসি ক্যামেরা নষ্ট করা হয়। তবে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে বিজেপি। ভোট মিটতেই বেড়েছে গ্যাসের দাম। মোদী সরকারকে আক্রমণ রাহুলে। 4 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের পর পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়বে বলে আগেই সতর্ক করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোট পর্ব শেষ হতেই সেই আশঙ্কা সত্যি হয়ে বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় 993 টাকা থেকে বেড়েছে এবং অটোতে ব্যবহৃত এলপিজির দামও 6 টাকা 44 পয়সা বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির এই মূল্য বৃদ্ধির পর রাহুল গান্ধী মোদী সরকারকে আক্রমণ করে বলেন, নির্বাচনের পর এই মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে তিনি আগেই জানিয়েছিলেন। তার মতে, এটি নির্বাচনের বিল এবং ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত গ্যাসের দাম 1380 টাকা বেড়েছে, যা প্রায় 81% বৃদ্ধি। এর ফলে চায়ের দোকান, ধাবা, হোটেল, বেকারি ও মিষ্টির দোকানের মতো ব্যবসায়ীদের উপর বাড়তি চাপ পড়বে এবং সাধারণ মানুষের খাদ্য ব্যয়ও বাড়বে। রাহুল গান্ধী আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে গ্যাসের পর পেট্রোল ও ডিজেলের দামও বাড়তে পারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলার 2 বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচন আজ। তবে ফলতা নিয়ে এখনো ঘোষণা হয়নি। নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে মগরাহাট পশ্চিমের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। ফলে দক্ষিণ 24 পরগনার এই 2 বিধানসভা কেন্দ্রে মোট 15টি বুথে আজ সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আবার ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোটের দিন বিভিন্ন অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট প্রার্থীদের আবেদনের ভিত্তিতে স্ক্রুটিনি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে দায়িত্ব দেন।
তার রিপোর্টের ভিত্তিতে এই কমিশন এই পদক্ষেপ করে। যদিও ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের দাবি উঠেছিল এবং সুব্রতর প্রস্তাবে প্রায় 30টি বুথের কথা উল্লেখ ছিল, তবুও এখনো সেখানে পুনর্নির্বাচন ঘোষণা হয়নি। শুভেন্দু অধিকারীও ফলতায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। ফলতায় ইভিএম এর টেপ লাগানো, ক্যামেরা বন্ধ থাকা সহ একাধিক অভিযোগ সামনে আসে। এসব বিষয় খতিয়ে দেখে আপাতত ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের 15টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফল প্রকাশের পরেই বিজেপিতে বড় ধামাকা। মোদী শাহের নিশানায় কি নিজের দলেরই মন্ত্রীরা? শুরু কাউন্টডাউন। আগামী 4 মে 4 রাজ্য ও পুদুচেরি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পাশাপাশি বিজেপির অন্তরেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রাজনৈতিক মহলের খবর, ফল প্রকাশের পর জাতীয় ও রাজ্য স্তরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যার মধ্যে মন্ত্রিসভায় রদবদল এবং সাংগঠনিক কাঠামোর পরিবর্তন উল্লেখযোগ্য। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় বড়সড় রদবদল এবং সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। শূন্যপদ পূরণ ও নতুন মুখ আনার পাশাপাশি কিছু মন্ত্রী দপ্তর বদলানো হতে পারে। বিহারেও ক্ষমতা ভাগাভাগির নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যেখানে বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক মন্ত্রী পদ পেতে পারে এবং দপ্তর পুনর্বন্টনের সম্ভাবনাও রয়েছে। কেন্দ্রীয় স্তরেও বিজেপির সভাপতি নীতিন নবীন নতুন সাংগঠনিক টিম গঠনের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও মহিলাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকবে। বিশ্লেষকদের মতে মে মাসের এই সিদ্ধান্তগুলি 2026 ও পরবর্তী নির্বাচনের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ফলে 4 মে শুধু ভোটের ফল নয়, দলের ভেতরের ভবিষ্যতের দিক নির্দেশও নির্ধারণ করবে। 2 কিমিতেই 1 লিটার তেল শেষ। সাজোয়া গাড়িতে ফাঁকা হচ্ছে বাংলার রাজকোষ। কপালে ভাঁজ নবান্নের। 2026-এর হাই ভোল্টেজ নির্বাচনে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রথমবার বাংলায় ভারী সাজোয়া গাড়ি মোতায়েন করে। তবে ভোট মিটতেই এই নিরাপত্তা ব্যবস্থার বিপুল খরচ মেটাতে গিয়ে নবান্নের প্রশাসনিক মহলের চাপ বেড়েছে। রাজকোষের ওপর কয়েক কোটি টাকার বাড়তি বোঝা পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সাজোয়া গাড়িগুলো অত্যন্ত তেলখোর, যেখানে 2 থেকে 3 কিলোমিটার চলতেই প্রায় 1 লিটার ডিজেল খরচ হয়। শতাধিক গাড়ি মোতায়েন থাকায় শুধু জ্বালানি খরচই বিপুল। এগুলো কাশ্মীর থেকে প্রায় 2300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আনা হয়েছে এবং মোটামুটি 5000 কিলোমিটার চলবে বলে অনুমান, যার ফলে প্রায় 2.5 কোটি টাকার অতিরিক্ত ব্যয় হতে পারে। এছাড়াও প্রায় 2650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং আরও 700 কোম্পানি রেখে দেওয়ায় খরচ বেড়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী ভাতা 350 থেকে 500 হওয়ায় ব্যয় আরও বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক পরিকল্পনার তুলনায় বাহিনীর সংখ্যা দ্বিগুণ হওয়ায় বাজেট বিগড়ে গিয়েছে এবং বর্তমানে নবান্নের খরচের অডিট চলছে। ভোটের রেজাল্টের আগে জগন্নাথ দর্শন। স্ত্রী শুভশ্রীকে নিয়ে পুরীতে পুজো দিলেন রাজ চক্রবর্তী। আগামী 4 এপ্রিল পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল ঘোষণার আগেই বিধায়ক রাজ চক্রবর্তী স্ত্রী শুভশ্রী গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান। নির্বাচনের আবহে ভগবানের আশীর্বাদ চাইতে তাদের এই সফর বলে জানা গেছে। দম্পতি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে নিজেদের ছবি ভাগ করে নিয়েছেন। রাজ ও শুভশ্রী বরাবরই আধ্যাত্মিকতায় বিশ্বাসী। নতুন কাজের শুরু বা পারিবারিক বিশেষ দিনে তারা নিয়মিত জগন্নাথ দেবের আরাধনা করেন এবং বাড়িতেও পুজোর আয়োজন করেন। এদিকে এতদিন সরাসরি রাজনীতিতে সক্রিয় না থাকলেও এবার স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে তৃণমূলের প্রচারে অংশ নিতে দেখা যায় শুভশ্রী গাঙ্গুলিকে। ব্যারাকপুরের জনসভায় উপস্থিত থেকে তিনি বক্তৃতাও দেন। সেখানে শুভশ্রী জানান, বর্ধমানে তার প্রথম বাড়ি, কলকাতা দ্বিতীয় এবং ব্যারাকপুর তার তৃতীয় বাড়ি। পাশাপাশি তিনি বলেন, রাজনৈতিক বিভাজনের চেয়ে মানুষের ভালোবাসা ও রাজের প্রতি আস্থাকেই তিনি বেশি গুরুত্ব দেন। অযথা হেনস্থা যেন না হয়। প্রায় 9 ঘন্টা পর সিজিও থেকে বেরিয়ে বললেন সুজিত। পুরো নিয়োগ দুর্নীতির মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর প্রায় 9 ঘন্টার পরে সল্টলেকে সিজিও কমপ্লেক্স থেকে বের হন সুজিত বসু। ইডি দপ্তর থেকে বেরিয়ে তিনি জানান, এই মামলায় ইডি ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে এবং তাতে তার নাম নেই। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল বলে তিনি হাজির হন। সুজিত বসু বলেন, তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন এবং প্রয়োজনে আবারও ডাকার হলে হাজির হবেন। তবে একই সঙ্গে তিনি অনুরোধ করেন, অযথা হেনস্থা যেন না করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে চরম বিড়ম্বনায় দিল্লি। হিমন্তের মন্তব্যে কূটনৈতিক বিতর্ক, বাংলাদেশের কড়া প্রতিবাদ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবৈধ বাংলাদেশিদের রাতে ধাক্কা মেরে ফেরত পাঠানো সংক্রান্ত মন্তব্য ঘিরে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। তার এই মন্তব্যকে অবমাননাকর বলে অভিহিত করে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এক সাক্ষাৎকারে হিমন্ত দাবি করেন, সরকারি প্রক্রিয়ায় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো কঠিন হওয়ায় অনেক ক্ষেত্রে সীমান্তের নির্দিষ্ট জায়গায় গিয়ে পুশ ব্যাক করা হয়। আর তার মতে আনুষ্ঠানিকভাবে 1400 জনকে ফেরত পাঠানো হলেও প্রকৃত সংখ্যা কয়েক হাজার হতে পারে। পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশ অনেক সময় ওই ব্যক্তিদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে, যা প্রধান বাধা। এই মন্তব্য এমন সময়ে সামনে এসেছে যখন দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে। ফলে বিষয়টি কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
উঠেছে। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল।